আজকে এই নীতির মধ্যে কি হচ্ছেটা কি? পেনশন দিচ্ছে নাকি? পেনশন সরকারকে দিতে হবে। পেনশন আমরা কেন দেবো? আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি। আমাদেরকে দিল্লিতে কি আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয়? ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনারা কিছুই জানেন না। ফিনান্সের কনকারেন্সও নেন না আপনারা। আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না। আমরা সেখানে কুমড়ুঙে হসপিটাল করার জন্য 30 করোড় আমরা আলাদাভাবে দিয়েছি। আমি কিছুদিন আগে বিভিন্ন আউট অফ বাজেটও আমি 30 কোটি টাকা দিয়েছি শুধু সেখানকে ডেভেলপমেন্টের জন্য। যদি ইউজির কথা বলি, শব্দ নেই, নানাভাবে আস্ফালন, কোনো হিসাব নেই, খালি দেয় না দেয় না দেয় না ইত্যাদি খালি বলতে থাকে। আমাদের নিজেদের স্ক্রিপ্ট থাকবে। বাংলা আমার দরকার নেই, ফরগেট অ্যাবাউট বাংলা, ফরগেট অ্যাবাউট দেবনাগরী। যদি দেবনাগরী না হয়, আমার নিজের ভাষায় আমার নিজের স্ক্রিপ্ট থাকতে হবে। সেই স্ক্রিপ্টের জন্য আমি বারবার বলছি নিজেরা তৈরি করুন। স্ক্রিপ্টকে নিয়ে সুরসুরি দিয়ে এটা কিভাবে এটা ডিভাইডেড পলিসি করা যায়। আর আমরাও বলেছি কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমরা গ্রহণ করব না। যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে তাহলে আমরা কেন করবো? আর ইংরেজরা রোমান স্ক্রিপ্ট করেছে কি আমরাও করবো? তাহলে আমার ঐতিহ্য কোথায়? তারা তাদের সময়, আমি তো ইংরেজি শিক্ষা না করছি, সেই ক্যাবিনেটের মধ্যে তাদেরকে আমরা রেস্ট্রিক্টেড ছুটি ঘোষণা করেছি। বন্ধুরা, আমাদের সবাই জানেন আমাদের এই রাজ পরিবারের আরেকজন অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত আমাদের আদরণীয় ব্যক্তি শ্রী জিষ্ণু দেববর্মা ত্রিপুরার থেকে কোনোদিন গভর্নর হবে ভেবেছেন কখনো? আজকে তাও কি একটা ছোট রাজ্য না, তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের ওনাকে রাজ্যপাল বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। আজকে যেটা একটু আগে বলা হয়েছে যে গত 26শে জানুয়ারি সেখানেও কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত পর 7 জন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেরা বিভিন্ন ক্ষেত্রে যারা নাম করেছেন জনজাতি, তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। গত 26 তারিখ আরেকজন ওনার বিশিষ্টতার জন্য, বিশিষ্ট বিদ্বান ব্যক্তি, সাহিত্যের জন্য ওনার প্রচুর নাম করেছে, আমাদের সরকারি ডাবল ইঞ্জিনের সরকারের কারণে আজকে ওনাকে এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। আমরা সবাই জানি সেটা। একের পর এক আমরা কাজ করে যাচ্ছি জনজাতিদের উন্নয়নের জন্য। এর আগে জনজাতির যে ডিপার্টমেন্ট ছিল কেন্দ্রে, সেটা অন্যান্য দপ্তরের সাথে ছোট একটা অ্যাটাচমেন্ট ছিল। কিন্তু আমাদের অটলজি যখন আসলেন, জনজাতিদের জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি করা হয়েছে, দপ্তর তৈরি করা হয়েছে। আর সেই জায়গার মধ্যে লুক ইস্ট পলিসি যখন উনি ডাক দিয়েছিলেন যে নর্থ ইস্টার্ন জোনে আগে কিন্তু অবহেলা করা হয়েছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এসে বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশ কোনদিন ডেভেলপ হবে? সেটা বারবার মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন। আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী জি এখানে এসেছিলেন, বলেন এই যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী সিকিমকে নিয়ে দিয়েছেন, সেই 8টা রাজ্য যদি আমরা একসাথে করি তাহলে উত্তরপ্রদেশ থেকেও আমাদের আয়তন কিন্তু অনেক বড়। আমার নিজেরও জানা ছিল না। তো এত বড় আয়তন নিয়ে এবং তার যে এই 8টা রাজ্যের যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল নিয়ে আজকে আমরা কিন্তু বারবার সেখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা কাজ করছি। আজকে ত্রিপুরা ছোট একটা রাজ্য, পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা এখন পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আমাদের জিএসডিপির কথা যদি বলেন, জিএসডিপিতে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট। এখন আমাদের নীতি আয়োগ আমাদেরকে বলছেন ফ্রন্ট রানার স্টেট, ত্রিপুরাকে এখন সেইভাবে গণ্য করা হচ্ছে। আমাদের এখানে আজকে আইন শৃঙ্খলার যদি কথা বলেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলুন, তাহলে 28টি রাজ্যের নিচের দিক থেকে আমরা এখন 3 নম্বরে রয়েছে। আমি বলছি কেন আমরা 1 নম্বরে হব না? কিছুদিন আগে ডিজিপি সাহেব বলছেন যে 20 বছরের মধ্যে যে ক্রাইম,
যে এতদিন ধরে সিপিএম এবং কংগ্রেসের সময় হয়েছে, সেই ক্রাইম রেট আজকে 8.2% 20 বছরের মধ্যে কমে গেছে ত্রিপুরাতে। আজকে কিছুদিন আগে আমরা দিল্লিতে আমরা গিয়েছিলাম, সেখানে নর্থ ইস্ট সামিট সেখানে হয়েছিল। 8টা রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী তার ইনগুরেশন করেছিলেন। সেই জায়গায় আজকে ওখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। এই যে শান্তির কথা আমরা বলছি, সেই শান্তির কারণে এবং আমরা স্বচ্ছতার সাথে আমাদের রাজ্য যেভাবে চালাচ্ছি, আজকে সেখানে 30,000 কোটি টাকার এই 8টা রাজ্যের মধ্যে সেখানে মৌ হয়েছে। এবং আপনারা সবাই খুশি হবেন, আমরা সেখানে শুধু ত্রিপুরা 50% অর্থাৎ 15,000 কোটি টাকার মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে। ইনভেস্টররা এখন আসছে এখানে ত্রিপুরাতে, চাই যে ত্রিপুরাতে আসুক, কারণ ইনভেস্টররা যখন পয়সা খরচা করবে, আপনি যদি ব্যবসা করেন আপনি নিশ্চয়ই একবার ভাববেন যে আমার পয়সাটা যদি আমি খরচা করি তাহলে তার সেটা উঠে আসবে কিনা এবং তার থেকে আমি লাভ পাবো কিনা। এবং অন্যান্য, আমি নিজে যখন স্টেজ থেকে নামলাম আমাকে বললেন যে আপনার স্টলটা দেখে আসুন। সেই স্টলে আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড় ছিল আমাদের এখানে। একের পরে এখন ত্রিপুরাতে ইনভেস্টর আসছে, এখানে হেলথ সেক্টরে আপনি যদি বলুন, এখানে ক্রীড়া ক্ষেত্রে বলুন, আমাদের যদি এগ্রিকালচারের হর্টিকালচারের কথা বলুন, বিভিন্ন ক্ষেত্রে আজকে ত্রিপুরাতে আসছে। ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী 2018 আগে বারবার বলে গেছেন, একবার ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, আমি আপনাদেরকে হীরা মডেল দেব। একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আর আজকে সেখানে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। ইন্টারনেট মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের ইন্টারনেট, এবং এত ভালো ইন্টারনেট যেটা বহু জায়গার মধ্যে এই ধরনের ইন্টারনেট নেই। আজকে এখানে রেলওয়ে ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবতে পারিনি, সেখানে রেলওয়ে হয়ে গেছে, আমাদের এয়ারওয়ে হয়েছে, ওয়াটারওয়ে তো আগামী দিন আরো ভালোভাবে হবে। তো যেরকম উনি বলেছেন সেভাবে করছেন। বারবার বলছেন যে লাস্ট মাইলের যারা আছেন, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর যারা আছেন, তাদের জন্য আমি কাজ করব। এবং আপনারা দেখেছেন উনি বারবার জনজাতিদের জন্য, আজকে যার কথা আমরা নিজেরাও শুনিনি, আজকে এই আমাদের যে জনজাতির জন্য, জনজাতিদের অধিকারের জন্য ইংরেজদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছিলেন, তার নামে আজকে কতগুলো প্রকল্প করেছে বিরসা মুন্ডার নামে, এবং এতগুলো প্রকল্প করার সুবাদে শুধুমাত্র জনজাতি অঞ্চলে যাতে করে সেই কাজগুলো করছে। এখানে আমাদের এখানে যাতে জনজাতিরা যাতে না পড়াশোনা করে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা দেখেছি। এর আগে যত পার্টি এসছে, পার্টির সরকার এসছে, জনজাতিরা পড়াশোনায় যদি উন্নয়ন হয় তাহলে সবকিছু বুঝে যাবে, চালাকি বুঝে যাবে। এই যে গলা ফুলিয়ে ভাষণ দেয়, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে। কিন্তু একজন যখন শিক্ষিত জনজাতি যখন দেখবে যে আমাকে ঠিকভাবে বলছে ঠকায় ঠকায়, কে ঠকায় সেটা কিন্তু বুঝে যাবে। আর আমরা এখানে আজকে 2018 আগে মাত্র 4টা ইএমআরএস ছিল, একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল। আমাদের সরকার আসার পর এখানে 21টা, 4টার জায়গায় আজকে 21টা এই ইএমআরএস এখানে হচ্ছে। এত সুন্দর, আমি জানি না আপনারা গেছেন কিনা সেখানে। এবং যে প্রতিটি ব্লকে এই একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল করবে। আমি নিজেও কয়েকটা জায়গার মধ্যে গিয়ে আমি তার উদ্বোধন করেছি। এবং ভারতের যে ভারতীয় তথ্য, ভারতীয়ত্বর উপর ভিত্তি করে এই স্কুলগুলো তৈরি হচ্ছে সেখানে। আমরা সবাই জানি যে আজকে বিক্রমশিলাই হোক, নালন্দাই হোক, তক্ষশিলা হোক, আগে বাইরের থেকে মানুষ ভারতবর্ষে পড়াশোনা করতে আসে। সেইগুলো আমাদের যে ইংরেজরা এখানে এখানে শাসন করেছে, মোগলরা শাসন করেছে, সবগুলো আমাদের হারিয়ে গিয়েছে। আজকে সেগুলো পুনরুদ্ধার করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো এই জনজাতিদের মধ্যে যখন শিক্ষার আলো, আমরা শিক্ষা ছাড়া আমরা জানি যে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয়, আজকে অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যদি যেতে হয়, অসত্যর থেকে যদি সত্যের দিকে আমাদের যেতে হয়, শিক্ষা ছাড়া অসম্ভব।
আর সেই জায়গায় এই ধরনের 21টা যে ইএমআর আছে এখানে উনি আমাদের অনুমোদন দিয়েছেন এবং প্রতিটা ব্লকে যে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিটা ব্লকে সেটা করবে শুধুমাত্র জনজাতিদের পড়াশোনার জন্য। আমি নিজেও সেখানে গেছি এবং সেখানে আমরা কি দেখলাম, এখন 12টা আউট অফ 21, 12টা শুরু হয়ে গেছে, 6টা আরো এই মার্চের মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে আরো 6টা শুরু হবে, বাকি যে কটা আছে সেটাও শেষ করবে। শুধু তাই নয়, আমিও দিল্লিতে গেছি, এই রেসিডেন্সিয়াল মডেল যে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল যদি করতে হয় কিছু ক্রাইটেরিয়া আছে, যে প্রতিটা ব্লকে মিনিমাম 50% জনজাতি থাকতে হবে। শুধু তাই না, 20,000 মিনিমাম থাকতে হবে। আমি এবার দিল্লি যখন গেলাম, গিয়ে বললাম কিছু রিল্যাক্সেশন আপনাদের দিতে হবে, সেই রিল্যাক্সেশন আরো 15টাই যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার জন্য বলেছি এখানে। তা আমরা জনজাতিদের আমরা চাই তারা পড়াশোনায় উন্নত হোক, তারা আগামী দিনে আমাদের যে ত্রিপুরাকে আমরা যেটা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন অপারেশন সিন্দুর করেছেন আপনারা সবাই দেখেছেন, আগে আমাদের সৈন্যদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো আর খালি নিন্দা নিন্দা করতা হবো, বলতো কিনা নিন্দা করতা হবো। আর এখন নিন্দা নিন্দা না, একদম পরিষ্কার বলছে ছোড়ুঙ্গা নিয়ে গেছিল। 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জন পর্যটক দেখে দেখে ধর্ম দেখে দেখে তাদেরকে মেরেছে তার স্ত্রীর সামনে। 26 জনকে মেরেছে 26 মিনিটের মধ্যে। প্রায় 9টার মতো যে ঘাঁটি এই পাকিস্তানের সেই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এর আগেও আমরা দেখেছি যখন অপারেশন সিন্দুরের আগে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, এরপর কিন্তু শব্দ নেই। এখন পাকিস্তান আর ভয় পায়, এখন পারমাণবিক বোমা দিয়ে অনেক সময় ব্ল্যাকমেল করতো। আমি এখানেও বলছি, আমাদের কি বলছে যে আমরা যদি একসাথে না থাকি সিপিএম ঢুকে যাবে। আমি বলছি যে পারমাণবিক বোমা দিয়ে তো এতদিন ধরে সে ভারতকে তো সেই ব্ল্যাকমেল হয়েছে, আর আমাদেরকে সিপিএম এর ভয় দেখে ব্ল্যাকমেল আমাদের করবেন না। এর আগে আপনারা কোথায় ছিলেন যখন 2018-তে আমরা যখন সরকার গঠন করলাম, সিপিএম কে হটিয়েই তো আমরা সরকার গঠন করলাম, তখন তো আপনাদের দেখা যাচ্ছিল না। কাজে আপনারা এইসব ভয় দেখে এই পারমাণবিকের যে এইসব ব্ল্যাকমেল আপনারা করেন যে সিপিএম চলে আসবে, আমরা জানি কাকে কিভাবে কি করতে হবে। এখন সিপিএম তো বসে আছে, জিতেন বাবু আমাদের মাননীয় এলওপি সাহেব উনি প্রায়শই বলেন, কি বলেন যে 28-এর আগে এই ভারতীয় জনতা পার্টি নিজেরা ঝগড়া করে নিজেরাই এই সরকার থেকে সরকারের পতন হবে। আমার দুঃখ হয় উনার কথা শুনে। বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে। 1977, 78, 79-এর আমার ঘটনা মনে আছে যে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি জনতা ইত্যাদি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা সরকার বসে গেল এবং 35 বছর রাজত্ব করছে। একবার প্রথমে 10 বছর, তারপরে আরো 20 বছর। এখন এই সুবিধা নেই। আগে শহর ভিত্তিক পার্টি ছিল কংগ্রেসের, আর আমাদের ভারতীয় জনতা পার্টির একদম কোনায় কোনায় আমাদের সরকার। ওরা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কাকে বলে। আমি যখন পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব ছিলাম, ওনারা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কি। 2018-তে আমাদের সরকার এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এখানে আমরা গঠন করলাম। আমরা জিরো টলারেন্স বলেছি, কাউকে ছাড় দেবো না। ডেইলি ধরা পড়ছে, একদিনে শেষ হবে না, কিন্তু আপনাদেরও সেখানে কিন্তু তার জন্য এগিয়ে আসতে হবে। সবাই মিলে একটা আন্দোলন যদি করি, যারা এর সাথে যুক্ত, আপনাদের সময়ে চারিদিকে শুধু নেশার সাম্রাজ্য ছিল। এই নেশার সাম্রাজ্য এবং বুকের মধ্যে টাকা নিয়ে ফটো তুলে কিভাবে ভিডিও ভাইরাল করেছিল আমরা সবাই জানি। এই পরিবেশ থেকে বেরোতে অনেক সময় লাগবে, কারণ এটা একটা ইনফেকশন ডিজিজ। সেই ইনফেকশন ডিজিজ থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের সবাই মিলে সে কাজটা করতে হবে। এডিসির কথা এখানে আমার পূর্ববর্তী বক্তা রিবতী বাবু থেকে শুরু করে আমাদের সবাই বলেছেন এখানে
আমরা কি দেখলাম আজকে এডিসির মধ্যে কি হচ্ছেটা কি? পেনশন দিচ্ছে নাকি? পেনশন সরকারকে দিতে হবে। পেনশন আমরা কেন দেবো? আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি। আমাদেরকে দিল্লিতে কি আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয়? অর্থাৎ আপনাদের মধ্যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় দ্যাট ইউ ডোন্ট নো। ফিনান্স ম্যানেজ করতে হয় একটা ডিসিপ্লিন ভাবে। ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনারা কিছুই জানেন না। ফিনান্সের কনকারেন্সও নেন না আপনারা। আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না, অথচ টাকা বিভিন্ন জায়গায়। আমি এর আগেও আমাদের সরকার আসার পর 30 কোটি টাকা আমরা সেখানে কুমড়ুঙে হসপিটাল করার জন্য 30 করোড় আমরা আলাদাভাবে দিয়েছি। আমি কিছুদিন আগে বিভিন্ন আউট অফ বাজেটও আমি 30 কোটি টাকা দিয়েছি শুধু সেখানকে ডেভেলপমেন্টের জন্য। যদি ইউজির কথা বলি, শব্দ নেই, নানাভাবে আস্ফালন, কোনো হিসাব নেই, খালি দেয় না দেয় না দেয় না ইত্যাদি খালি বলতে থাকে। আর যদি আমরা বলি যে 2024-25-এর বাজেটে আজকে আপনার 27,000 কোটি টাকা ছিল। 27,000 কোটি টাকার মধ্যে হিসাব দিয়ে আমি বারবার বলছি, এই 27,000 কোটি টাকার মধ্যে আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে। যার চাকরি করে চাকরিওয়ালাদের টাকা দিতেই হবে, ভাতা যারা পাচ্ছে ভাতার টাকা দিতেই হবে। 700 টাকা ছিল 1,000, এবার আমরা 2,000 ভাতা আমরা করেছি, প্রায় 5 লক্ষর মতো, প্রায় 4,80,000-এর উপরে আমরা যারা বিভিন্ন খাতে আমরা ভাতা দিচ্ছি তাদেরকে দিতেই হবে। যারা পেনশনার তাদেরকে দিতেই হবে। আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেইগুলো বাদ দিলে 17,000 কোটি টাকা থাকে। 17,000 কোটি টাকা আমরা এডিসিকে 39.06% আমরা দিয়েছি ওনাদেরকে, অথচ বলছে টাকা দেই না টাকা দেই না। এবারে যে 25-26 অর্থ বছরে আমরা 40-32,000 কোটি টাকা আমরা বাজেটে আমরা রেখেছি, আর ঈদে হয়তো আরো বাড়বে। সেই জায়গার মধ্যে প্রায় 40%-এর উপরে এডিসির জন্য আমরা দিচ্ছি। তাছাড়াও যে বিভিন্ন যেসব আপনার ট্রেসপের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে টাকা নিয়েছি প্রায় 1400 কোটি টাকা, সব কটা 1400 কোটি টাকা শুধু এডিসির উন্নয়নের জন্য আমরা নিয়েছি। রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, বিভিন্ন খাতে। সেখানে আমরা আজকে এলিমেন্ট প্রজেক্ট 1700 কোটি টাকা নিয়েছি শুধু ফরেস্ট এলাকায়, শুধু জনজাতিদের উন্নয়নের জন্য। আমরা স্কুলে যারা ছেলে মেয়েরা পড়ছেন তাদেরকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং সব জায়গার মধ্যে কিন্তু আমরা বাড়িয়েছি। তাদের স্মার্ট ক্লাস যাতে হয়, স্মার্ট হোস্টেল যাতে হয়, তাদের বিনা পয়সায় যাতে বই দেওয়া যায়, খাতা দেওয়া যায়, সব কিছু আমরা কিন্তু করছি। ড্রেস থেকে আরম্ভ করে সব কিছু আমরা করছি। কিন্তু আগে তো আমরা এই জিনিসগুলো আমরা দেখিনি। আজকে আমার অত্যন্ত খুশি হচ্ছে যে নরেশবাবুকে, নরেশ দেব বর্মাকে আবার 7 জন আমরা দিয়েছি। 7 জনকে এর আগে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন পদ্মশ্রী, এবার ওনাকে দেওয়া হয়েছে। আজকে এনএলএফটি, এটিটিএফ আপনারা সবাই জানেন ওনাদের সৃষ্টি, কমিউনিস্টদের দ্বারা তৈরি, ওনাদের দ্বারাই ওনাদের এই মন্ত্রিসভা একজন সদস্য বিমল সিনহা কোনো হয়েছে। এখন বলবে যে এগুলো আমরা করিনি, আপনাদের দ্বারাই তৈরি। আর এই এনএলএফটি, এটিটিএফ আপনাদের কারণে তারা বিভ্রান্ত হয়ে তারা অন্যদিকে চলেছে। আজকে আমরা আপনারা যেসব কাজগুলো করেছেন তাদেরকে আমরা নর্মাল যাতে মেইন ট্র্যাকে আসে তার জন্য আমরা তাদেরকে নিয়ে এসেছি এখানে। আজকে জনজাতিদের যে উন্নয়ন যাতে প্রপার হয়, বিভিন্ন স্কিম আমাদের আছে, সেন্ট্রাল স্কিম আছে, আমাদের স্টেটের স্কিম আছে, যাতে সাব ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে শুধু টিসিএস সম একজন অফিসার আমরা সেখানে প্রতিটা ডিস্ট্রিক্টে দিয়েছি। 8টা ডিস্ট্রিক্টে আমরা 23টা সাব ডিভিশন লেভেলে দিয়েছি। শুধু তাদের কাজে হবে, কারণ আমি জানি জনজাতিরা অত্যন্ত কোমলমতি, তারা অনেক সময় বুঝতে চায় না, বুঝতে পারেও না, কারণ যেভাবে ওনাদেরকে অশিক্ষিত করে রেখেছে এতদিন ধরে, এখন আবার ড্রাগসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা বারবার তাদেরকে সুস্থ ভাবে বাঁচার জন্য আমাদের সরকার জিরো টলারেন্স আমরা নিয়েছি। আমরা এখানে যারা হোস্টেলগুলো আছে সেখানে ছেলে মেয়েদের আমরা স্লোগান দিয়েছি কি, ফুটবল গ্রাউন্ড আমরা করেছি প্রায় 4-5টা অলরেডি, 3টে অলরেডি শুরু হয়ে গেছে, আরো 4-5টা হচ্ছে। সেই ফুটবল গ্রাউন্ডে যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড করেছি, আমরা নাম কি দিয়েছি,
যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য শেম। সেইভাবে আমরা কাজ করছি, ছেলেমেয়েরা যাতে ঠিক ঠিক সেইভাবে আজকে এই টিটিএফ এনএলএফটিকে আমরা মূল স্রোতে আমরা ফেরত দিয়েছি। বহু কেস ওনাদের সময়ে, এত সব কেস ওনারা জমিয়েছেন, উল্টা সিধা উল্টা পাল্টা 10,323 হোক, ডেইলি আমি বিভ্রান্ত আমাদের সরকার ওনাদের কারণে। সব কটা বলবে যে এই সরকারের আমলে আমরা কেস আসছি, সেটা টিআরটিসি হোক, ঝুট মিলিয়ে হোক, সমস্ত জায়গায় এমন সব কাজ করেছে, সব জায়গার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে। বিরাট একটা মানে টাকার একটা বোঝা আমাদের ওনাদের কারণে আমাদের সইতে হয়েছে। কিভাবে সরকার চালাতে হবে এমনিতে তো দেখলে মনে না জানি কত তাত্ত্বিক কথাবার্তা বলেন, কিছুই জানেন না। সরকার কিভাবে চালাতে হয় কিছুই বুঝেন না, খালি লুকটা ভালো করে বুঝেন তার জন্য, এবং মিথ্যা কিভাবে বলতে হয় তার ইনস্টিটিউশনের, গোয়েবেল সাহেবের ইনস্টিটিউশন আছে। আমি তো এক জায়গায় একবার বলছিলাম যে মিথ্যা কথা বলার জন্য একটা ইনস্টিটিউশন আমি ঠিক করেছি, এবং উনাদেরকে প্রিন্সিপাল আমি বানাবো যে কিভাবে মিথ্যা কথা বলতে হয় এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা হয়। একটা মিথ্যাবাদীর একটা ইনস্টিটিউশন আমি ভাবছি তৈরি করব, এবং কিভাবে মানুষকে অমানুষ করা যায় ওই রকম আরেকটা ইনস্টিটিউশন করব। এই দুই কংগ্রেস সিপিএম হাত মিলিয়ে ওনারা যেন সেই কলেজের কেউ প্রফেসর, প্রিন্সিপাল যাই থাকুক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সবাইকে বানিয়ে দেন। অদ্ভুত এই রাজ্যকে এইভাবে আপনারা চালিয়েছেন। আমার মনে আছে আমার সময়ে উনি ছিলেন, যখন জিষ্ণু দেববর্মা মহোদয় উনি অর্থমন্ত্রী ছিলেন, উনি আমাকে বলছিলেন যে খালি টুপি পরাতো সবাইকে, কি বলতেন যে স্বর্ণযুগ 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 বললে, আমি তো আমি যখন প্রথমে অফিসে ঢুকলাম, গিয়ে অফিসারদের বললাম ফাইলটা নিয়ে আসুন, তো ট্রাঙ্ক নিয়ে আসুন, কোথায় স্বর্ণ আমি দেখতাম একটু। তো উনি বললেন যে আমি তো আর স্বর্ণ খুঁজে পাই না, কিন্তু 13,000 কোটি টাকা যে ঋণ রেখে গেছে সেটা আমরা পেয়েছি। এ হচ্ছে স্বর্ণযুগের অবস্থা। কোন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যেভাবে পরিশ্রম করে ওনাদের সময় আয়েশ করে ওরা জীবন ওরা বিতিয়েছে। আমাদের সময় হবে না আমাদের এইভাবে, আমাদের কারণ আমাদের যে রেলের যে ইঞ্জিন, সেই রেল ইঞ্জিনের যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। যেভাবে উনি চালাবেন আমাদের যে সেকেন্ড ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, সেভাবেই যেতে হবে। আমরা এদিক সেদিক করার উপায় নেই। আমার সেদিন একটা খুব সুন্দর কথা মনে হচ্ছে, সেদিন কি বললেন আমাদের গৃহমন্ত্রীজি, বলছেন বিরোধীদের উদ্দেশ্যে যে मैं आप लोगों को एक बहुत सिंपल एक एडवाइस देना चाहता हूँ, कैसे जीतना चाहिए। তো আমিও ভাবলাম কি জানি কিভাবে বিনা পয়সায় উনি অ্যাডভাইস দিয়ে দিচ্ছেন। কি কথাটা বললেন, बोले ईवीएम ठीक नहीं है, ईवीएम ठीक नहीं है, आप बोलते रहते हो ना, तो मैं एक फॉर्मूला बताता हूँ। सवेरे 6 बजे से रात 12 बजे तक अगर आप लोग काम करोगे जैसे हम लोग करते हैं, तभी ईवीएम से रिजल्ट मिलेगा, तभी ईवीएम से रिजल्ट मिलेगा। आप लोग अपने बारे में सोचते रहते हो, ইন্ডিভিজুয়াল আমাদের বহু জায়গার মধ্যে অনেক আপনারা দেখেছেন, সেই মায়াবতী থেকে আরম্ভ করে আমাদের দিল্লির সেই যিনি অন্যকে টুপি পরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিভিন্ন জায়গায় সব ব্যক্তি বিশেষ যে পার্টি, সেগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে। ব্যক্তি বিশেষ পার্টি হয় না, আমাদের এখানে একটা চাইওয়ালা প্রধানমন্ত্রী হয়। আপনারা একবার ভাবুন, কাজের মাধ্যমে আমাদের কার্যকর্তা, আজকে যারা এখানে যোগদান করবেন আমি সবাইকে স্বাগত জানাবো যে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকে 2047-এ আমাদের বিকশিত ভারত যে 30+ ট্রিলিয়নের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, সেটা কিন্তু আক্ষরিক অর্থে সেটা হবে। আমরা ডেভেলপিং কান্ট্রি এইভাবে বলছিলাম, কবে ডেভেলপ হবে, সমৃদ্ধশালী ভারত হবে কেউ বলতে পারত না। এখন টাইমলাইন দিয়েছে, কোথায় 11তম আমাদের আর্থিকভাবে আমরা সারা পৃথিবীর মধ্যে ছিল, আজকে আমরা এই 11তম পজিশন থেকে আজকে 5ম স্থানে চলে এসেছি, এখন সেটা 4th পজিশনে চলে এসেছি। সেটাকে কনফিউজ করার চেষ্টা করছে। আমাদের নিজেদের স্ক্রিপ্ট থাকবে, বাংলা আমার দরকার নেই, ফরগেট অ্যাবাউট বাংলা, ফরগেট অ্যাবাউট দেবনাগরী, যদি দেবনাগরী না হয়।
আমার নিজের ভাষায় আমার নিজের স্ক্রিপ্ট থাকতে হবে। সেই স্ক্রিপ্টের জন্য আমি বারবার বলছি নিজেরা তৈরি করুন স্ক্রিপ্ট। এত বিদ্বান ব্যক্তি, এই যে এত বিদ্বান ব্যক্তিদের আমরা পদ্মশ্রী দিয়েছি, তারাই তো পারবে এই স্ক্রিপ্ট তৈরি করতে এবং স্ক্রিপ্টকে নিয়ে সুরসুরি দিয়ে এটা কিভাবে এটা ডিভাইড অ্যান্ড পলিসি করা যায়। আর আমরাও বলেছি কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমরা গ্রহণ করব না। এবং আমরা জানি এই রোমান স্ক্রিপ্ট যদি আমরা গ্রহণ করি, আগামী দিন এই যে জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা তারা ভুলেই যাবে তাদের নিজের ঐতিহ্য। একদিকে আমরা ঐতিহ্যের কথা বলি, আমরা সংস্কৃতির কথা বলি, আর ধার করে আরেক জায়গায় রোমান স্ক্রিপ্ট আমরা বলি, সেটাকেও কনফিউজ করে যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে তাহলে আমরা কেন করবো না? আর ইংরেজরা রোমান স্ক্রিপ্ট করেছে কি আমরাও করবো? তাহলে আমার ঐতিহ্য কোথায়? তারা তাদের সময়, আমি তো ইংরেজি শিখতে না করছি না, ইংরেজি শিখো তোমার, কিন্তু ককবরক যদি চাকমারা নিজেরা স্ক্রিপ্ট তৈরি করতে পারে তাহলে ককবরক ভাষাভাষিক যারা আছে তারা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারবে না? এবং আমি তাদেরকে বলেছি, ওনারা এই ছেলেগুলো আমি জানি এরা ভুল পথে পরিচালিত হচ্ছে, তারা আমার সাথে দেখাও করেছে। ওনাদেরকে যখন আমি বললাম যে তুমি নেক্সট জেনারেশনকে তোমরা কি বলবে, এটা কি যে আমরা কি দিয়ে গেলাম, বলে এটাও পথ, ওরা কিন্তু স্বীকার করেছে। কিন্তু আমি জানি আরেক জায়গায় গেলে ওনাদেরকে অন্যভাবে বোঝানো হবে। এবং এই স্ক্রিপ্ট ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করুন, আপনারা নিজেরা তৈরি করুন। আমার কাছে অনেক এই ককবরক ভাষাভাষীর বহু লিডার্স আমার কাছে এসছেন, ওনারা নিজেরা কিন্তু অলরেডি তৈরি করেছে। আমরা এই ককবরক ভাষাকে তার সম্মান দেওয়ার জন্য আমরা বড় মোড়াকে হাতাই কতুর আমরা নাম দিয়েছি, এর আগে তো কেউ দেয়নি। গন্ডা তুইসে আমরা নাম দিয়েছি, আমরা গন্ডা ছড়াকে আমরা 18 নম্বরের নাম আচুক বের দিয়েছি। একের পর এক আমরা সেই কাজগুলো করছি। আমরা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, এটা জনজাতিদের জন্য করেছি। প্রায় 9,000-এর উপরে আমরা তাদের বিভিন্ন যে পরিবার আছেন তাদেরকে আমরা 25,000 টাকা করে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় তাদেরকে দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিনামূল্যে তাদেরকে সুতা দেওয়া হয়েছে। আমরা জানি এই সুতা দিয়ে কিন্তু রিসা তৈরি হয়, এই সুতা দিয়ে তাদের যে পাঁচরা থেকে আরম্ভ করে অনেক জিনিস তৈরি হয়। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, আর 1-2 জেলা বাকি রয়েছে, বিনা পয়সায় 20,000 আমরা টার্গেট নিয়ে এসে 20,000 যারা এই মহিলারা আছেন এর সাথে যুক্ত বয়ন শিল্পী, তাদেরকে 1 কেজি 250 গ্রাম করে আমরা দিয়েছি। এবং প্রতি কেজি সুতোর মূল্য হচ্ছে প্রায় 900 টাকার মতো। আমরা বিভিন্ন জায়গায় তাদের হোস্টেল তৈরি যেতে হয়। এর মধ্যে আমরা 3টি ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, এখানে আমরা এই জনজাতিদের জন্য হোস্টেল তৈরি করেছি। পটিকরায় একটা হোস্টেল করেছি, গন্ডা তুইসাতে একটা হোস্টেল তৈরি করেছি। আমরা জনজাতিদের যে হোস্টেলের যে আবাসিক ভাতা 2018-এ মাত্র 55 টাকা ছিল, আমরা সেটাকে বৃদ্ধি করে 80 টাকা করেছি। আমরা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা, যেটা আমি বলছিলাম যে তাদের প্রি মেট্রিক যে স্কলারশিপ দেওয়া হয়, সেখানে 400 টাকা থেকে বাড়িয়ে আমরা 1000 টাকা করেছি। এবং শুধু তাই নয়, বিভিন্ন যে কোচিং সেন্টার বিনা পয়সায় যাতে কোচিং নিতে পারে, বিনামূল্যে পাঠ্যপুস্তক যাতে দেওয়া হয় এবং মেধা পুরস্কার, সেইগুলো আমরা করছি। এখন পর্যন্ত আমবাসা, কাঞ্চনপুর, করবুকে আমরা 3টি আশ্রম স্কুল দপ্তর সেখানে চালু করেছি। 29টি নতুন হোস্টেল আমরা অলরেডি নির্মাণ করেছি শুধু জনজাতিদের জন্য। 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করেছি। বন্ধুগণ, 170 জন আমার যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বলছিলেন যে হোস্টেলগুলোর মধ্যে চুরিটারি হয়, একটু ওখানে আমাদের যে ওয়ার্ডেন রাখতে হবে। আমি সাথে সাথে বললাম তুমি জনজাতিদের জন্য যা যা দরকার সব করবে। 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা সেখানে নিযুক্তি দিই। একের পর এক আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সেইভাবে আমাদেরকে বলেন ভগবান বিরসা মুন্ডার থেকে জনজাতীয় গৌরব দিবস, এবং একের পর এক যদি জনজাতিদের উন্নয়ন করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি করবে। আগামী দিন আমরা আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। আমি যদি এখানে সব কথা বলি, আজকে আরেকটা প্রোগ্রাম, আমার 2টো প্রোগ্রাম আছে, সেখানে আমার যাওয়ার অসুবিধা হবে।